সালাম আলাইকুম বন্ধুরা, এখন সাশার দুঃখু প্রবন্ধটি নিয়ে আলোচনা করব। আমরা জানি সাশার দুঃখু প্রবন্ধটি লেখেন রুকিয়া সাকাত হোসেন, যাকে আমরা বেগম রুকিয়া বলে চিনি। এটি হচ্ছে একটি সংস্কারমূলক বা সংস্কার সাধন রচনা, যেখানে ব্রিটিশ শাসন এবং যে ব্রিটিশ শাসনের জমিদার প্রথা ছিল, ওই জমিদারি প্রথার ফলে বাঙালি এবং ভারতবর্ষের কৃষক সমাজের যে শোষণীয় অবস্থা এবং তাহা থেকে পরিত্রাণের উপায় কিন্তু এই সাশার দুঃখু প্রবন্ধটির মাধ্যমে লেখক রুকিয়া সাকাত হোসেন খুব সুন্দর করে ফুটে তুলেছেন। আজকে আমরা তার শব্দগুলো জানার চেষ্টা করি। এখানে প্রথম শব্দ হচ্ছে সাশার দুঃখু। তো সাশা অর্থ হচ্ছে কৃষক বা যিনি কী করেন, চাষ করেন। সাশা অর্থ হচ্ছে কৃষক বা যিনি কী করেন, চাষ করেন। তারপর হচ্ছে দুঃখু যদিও শব্দটা বর্তমান ব্যবহার হয়নি, তবে দুঃখ অর্থ হচ্ছে দুঃখ বা কষ্ট বা মর্মবেদনা। আচ্ছা, তেনা শব্দের অর্থ হচ্ছে কানি, কাপড় বা নেড়া। তবে এখানে লজ্জা নিবারণের যে সর্বনিম্ন বা শিরবসন আছে, ওটাকে তেনা বোঝানো হয়েছে। তারপর হচ্ছে পয়সা হচ্ছে এক ধরনের অলঙ্কার। পয়সা হচ্ছে এক ধরনের অলঙ্কার, যেটা মূলত মণিবন্ধনের অলঙ্কার হিসেবে কী করা হয়, চিহ্নিত হয়। অর্থাৎ হিন্দু ধর্মের মধ্যে যে মণিবন্ধন আছে, এই মণিবন্ধনের অলঙ্কার হিসেবে এই পয়সা অলঙ্কারটা ব্যবহৃত হয়। এটাকে এক ধরনের আমাদের যে চুরি পরি, হাতের চুরির সাথে কী করা যায়, তুলনা করা যায়। তারপর আরেকটা শব্দ হচ্ছে বিকাই। এটি শব্দটি হচ্ছে বিকানু থেকে, অর্থাৎ বিক্রি করা। এটি হচ্ছে বিকানু শব্দ থেকে, এর অর্থ হচ্ছে বিক্রি করা। তারপর শব্দ হচ্ছে সমকক্ষ অর্থ হচ্ছে সমান বা সমান প্রতিযোগী। ঐশ্বর্য শব্দের অর্থ হচ্ছে ধন সম্পত্তি। স্টিমার অর্থ হচ্ছে কি, জলযান। অর্থাৎ বুটের মতো যেগুলো সমুদ্রের মধ্যে বা পানির মধ্যে চলাচল করে, সে যানবাহনগুলোকে কি বলা হয়, স্টিমার বলা হয়। আচ্ছা, তারপরে শব্দ হচ্ছে চটকল অর্থ হচ্ছে পাটকল। অর্থাৎ যেখানে ছট বানানো হয় বা পাটের আঁশ দিয়ে বিভিন্ন বস্ত্রাদি বানানো হয়, তাকে কি বলা হয়, চটকল বলা হয়। তারপর হচ্ছে বায়োস্কোপ অর্থ হচ্ছে চলচ্চিত্র বা সিনেমা। এটি বায়োস্কোপ শব্দের সাথে যদিও আমরা এখন পরিচিত নই, কিন্তু এটা 19 শতকে, অর্থাৎ 18 শতকে বা 19 শতকে কিন্তু এটি খুবই প্রচলিত ছিল। এটা হচ্ছে এক ধরনের ভিডিও প্রজেক্টর বা চলচ্চিত্র প্রজেক্টর, যেখানে যে ছবিগুলো দেখানো হয় সেগুলো প্রথম যে ছবিগুলো দেখানো হতো সেগুলো অর্থাৎ ভিডিও আকারে দেখানো হতো আর কি। যেমন বায়োস্কোপের মধ্যে দিয়ে বিভিন্ন কুতুব মিনারের ছবি, রাম রাবণের যুদ্ধ, এরকম কিন্তু বিভিন্ন ঐতিহাসিক ঘটনাগুলো ওই বায়োস্কোপের মাধ্যমে টিভি সিনেমা আসার আগে এই বায়োস্কোপের মাধ্যমে দেখানো হতো। তোমরা অবশ্যই ছবির মধ্যে দেখতে পাচ্ছ, এবং তোমরা আরও বিস্তারিত জানতে চাইলে কিন্তু বিবিসির একটা কি আছে, প্রতিবেদন আছে বায়োস্কোপ নিয়ে, ওটা জেনে আসতে পারো। তারপর হচ্ছে নারী অর্থ হচ্ছে শিরা বা দমনী। অর্থাৎ আমাদের যে হাতের বা পুরো শরীরে শিরা এবং দমনী আছে, এই শিরা এবং দমনীকে কী বলা হচ্ছে, নারী বলা হচ্ছে। এই নারী পরীক্ষা করে কিন্তু কবিরাজরা অসুখ বা রোগ শনাক্ত করতেন। তারপর হুড়াহুড়ি অর্থ হচ্ছে তাড়াতাড়ি, জনগণের হুড়াহুড়ি ব্যবহার করা হয়েছে। তার হুড়াহুড়ি অর্থ হচ্ছে জনগণের সমাগম বা জড়তা আর কি। তারপর হচ্ছে অনারেবল শব্দের এটি হচ্ছে সম্মানীয়। এটি অনারেবল গড়াগড়ি হিসেবে ব্যবহার করা হয় আর কি। অনারেবল অর্থ হচ্ছে সম্মানীয় বা নেতা নেত্রী, এরকম ব্যক্তিবর্গ আর কি। তারপর শব্দ হচ্ছে ল্যামল্যান্ড জিঞ্জারেন। এটার একটু ব্যাখ্যার প্রয়োজন আছে। ল্যামল্যান্ড হচ্ছে ফিনল্যান্ডের একটি বসতি। ফিনল্যান্ড যে একটি দেশ আছে, এই ফিনল্যান্ডের একটি বসতি হচ্ছে ল্যামল্যান্ড। আর জিঞ্জারেন্ট হচ্ছে ওই বসতির বা ওই জায়গার কিছু ধর্মীয় স্থাপনার চূড়া। এখানে সাশার দুঃখু প্রবন্ধের মধ্যে এই ল্যামল্যান্ড জিঞ্জারেন্টটি স্থাপত্যের বিকাশ বা আধুনিক স্থাপত্যর নিদর্শন বোঝাতে কিন্তু এই ল্যামল্যান্ড জিঞ্জারেন্ট শব্দটি ব্যবহার করা হয়েছে। আশা করি বুঝতে পারছো। তারপর শব্দ হচ্ছে নিমকখারাম অর্থ হচ্ছে অকৃতজ্ঞ। অর্থাৎ যে কৃতজ্ঞ স্বীকার করে না বা তাকে কি বলা হয়, নিমকখারাম বা অকৃতজ্ঞ বলা হয়। তারপর শব্দ হচ্ছে মুষ্টিমেয় অর্থ হচ্ছে সামান্য। অর্থাৎ আমরা মুষ্টি বলতে কি বুঝি, হাতের মুষ্টি, এই হাতের মুঠু পরিমাণ বা মুষ্টি পরিমাণ, অর্থাৎ যা খুবই সামান্য। এই খুবই সামান্য বলতে মুষ্টিমেয় শব্দটি ব্যবহার করা হয়। তারপর হচ্ছে দান বানা অর্থ হচ্ছে দান বা প্রবৃত্তি থেকে খুশা পৃথক করাকে কি বলা হয়, দান বানা বলা হয়। দান প্রবৃত্তি থেকে খুশা পৃথক করাকে কি বলা হয়, দান বানা বলা হয়। তারপর শব্দ হচ্ছে গ্রামোফোন অর্থ হচ্ছে কলের গান। গ্রামোফোন শব্দের অর্থ হচ্ছে কলের গান। অর্থাৎ আজকের রেডিওর সাথে তুলনা করতে পারো, যেখান দিয়ে শুধুমাত্র বিভিন্ন গান বা বিভিন্ন মিউজিক শোনা হয়, তাকে কি বলা হতো, গ্রামোফোন বলা হতো। তারপর শব্দ হচ্ছে উদর অর্থ হচ্ছে পেট। দান্য অর্থ হচ্ছে দান্য যার। তারপর হচ্ছে পৃথিবী তার আর কি। তারপর হচ্ছে মুরাই অর্থ হচ্ছে একটি
পাত্র। মুরাই হচ্ছে একটি পাত্র যেখানে ধান রাখা হয়, অর্থাৎ ধান রাখার পাত্র বা যে ডুল আছে এই ডুলকে মুরাই বলা হয়। ধান রাখার পাত্র কি বলা হয়? মুরাই বলা হয়। তারপরে ইউরোপ মহাযুদ্ধ বলতে কিন্তু প্রথম বিশ্বযুদ্ধকেই বোঝানো হয়েছে। আমরা জানি 1914 থেকে 1919-এর দিকে ইউরোপে একটা পুরো দেশব্যাপী একটা কি হয়, ইউরোপ থেকে শুরু হয়ে যেটা পুরো বিশ্বতে ছড়িয়ে পড়ে, যেটাকে ইউরোপ মহাযুদ্ধ বা প্রথম বিশ্বযুদ্ধ বলে আমরা চিনে থাকি। তারপর কিন্তু আরেকটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিন্তু আমরা দেখতে পাই পৃথিবীর ইতিহাসে। তারপর শব্দ হচ্ছে সর্বশান্ত। সর্বশান্ত এটি হচ্ছে সর্বস্ব সংযুক্ত অন্ত। সর্বস্ব সংযুক্ত অন্ত, অন্ত অর্থ কি শেষ, অর্থাৎ যার সব কিছু শেষ হয়েছে বা সর্বহারা, এটাকে সর্বশান্ত বা সর্বশেষ বলা হয় আর কি। তারপর হচ্ছে শের। শের এটি কিন্তু কেজি হিসেবে ব্যবহার করা হয়, তবে শের এটা হচ্ছে পাত্র বা বিভিন্ন পাত্র দিয়ে যেগুলো মাপা হয়, বিভিন্ন পট বা এরকম বিভিন্ন পাত্র দিয়ে যেগুলো মাপা হয় সেগুলোকে কী বলা হতো? শের মাপা বলা হতো। এটা প্রায় কেজির মতো, আজকের যে আমরা গ্রাম হিসাব করি এই গ্রামের কেজির সাথে তুলনা করা যায়। অর্থাৎ 1 শের সমান হচ্ছে 9.931.76 গ্রাম, প্রায় 932 গ্রামের কাছাকাছি, প্রায় মানে 1000 গ্রামের কাছাকাছি আর কি। গৃহীত অর্থ হচ্ছে ঘি। পুয়াটাক। পুয়াটাক অর্থ হচ্ছে এটা একটা আনুমানিক একটা শব্দ, অর্থাৎ 1 পুয়ার বা 250 গ্রামের কাছাকাছি। পুয়াটাক অর্থ হচ্ছে 250 গ্রামের কাছাকাছি। সেরকম আরেকটা শব্দ হচ্ছে ছটাক। আচ্ছা, তারপর শব্দ হচ্ছে গন্ডা। গন্ডা এটি হচ্ছে অধুনা বিলুপ্ত একটা মুদ্রা, যেটি বর্তমানে ব্যবহৃত হয়নি, কিন্তু 19 শতকের দিকে বা 18 শতকের দিকে কিন্তু এই গন্ডা মুদ্রাটা প্রচলিত ছিল। এই গন্ডাটার সাথে যদি বর্তমান মুদ্রা তুলনা করি তাহলে হবে বর্তমান যে পয়সা আছে, 1 পয়সাতে কিন্তু 5 গন্ডা, 1 পয়সাতে কিন্তু 5 গন্ডা, সেটা কি হিসাব করা যায়। সেখানে আরও তখনকার সময় আরও কতগুলো কী ছিল মুদ্রা ছিল, যেমন করা, গন্ডা, বুড়ি, পয়সা। এই বুড়িটা কিন্তু বর্তমান পয়সার কি সমতুল্য। তারপর 28 নম্বর শব্দ হচ্ছে উপাদেয়। 28 নম্বর শব্দ কি? 28 নম্বর শব্দ হচ্ছে উপাদেয়, অর্থাৎ যা উপভোগ করা যায়, সুমিষ্ট বা এনজয়েবল, টেস্টি, তাকে কি বলা হয়? উপাদেয় বলা হয়। তারপর শব্দ হচ্ছে পাট করি। পাট অর্থ হচ্ছে আমরা জানি পাট, আর করি অর্থ হচ্ছে কাটি, পাটের কাটি। পাট করি অর্থ কি? পাটের কাটি বা পাটের জ্বালানি, অর্থাৎ পাট গাছ তো তোমরা চিনো, ওই পাট গাছ থেকে যে আঁশটা নিয়ে নেওয়ার পর যে কাঠটা থাকে সাদা, ওই সাদা কাঠকে কী বলা হচ্ছে? পাট করি বা পাটের কাটি বলা হচ্ছে। তারপর আমরা জানি বিচালি অর্থ হচ্ছে কাঠ। তারপর বিচালি গাদা আছে, যেটা খড়ের স্তূপকে কী বলা হয়? বিচালি গাদা বলা হয়। তারপর শয্যা অর্থ হচ্ছে কি? বিছানা। শয্যা অর্থ বিছানা, মধুর শয্যা, সেরকম তোমরা শব্দ শুনতে থাকবে। মোহিত অর্থ হচ্ছে কি? পৃথিবীতে। মহি অর্থ পৃথিবী, মহি অর্থ পৃথিবী, মোহিত অর্থ পৃথিবীতে। জঠর অনল, আরেকটি শব্দ হচ্ছে জঠর অনল। জঠর অর্থ হচ্ছে পেট। জঠর অর্থ হচ্ছে পেট, অনল অর্থ আগুন। জঠর অনল অর্থ পেটের আগুন, অর্থাৎ ক্ষুধার ফলে যে অবস্থাটা হয় সেটাকে জঠর অনল বা পেটের আগুন হিসেবে কী করা হয়েছে? চিহ্নিত করা হয়েছে বা বোঝানো হয়েছে। তারপর শব্দ হচ্ছে চরকা। চরকা হচ্ছে বর্তমান তো বিভিন্ন যন্ত্রপাতির মাধ্যমে কি বস্ত্র বা কাপড় কী করা হয়? বানানো হয়। তখন কিন্তু ওই চরকা যন্ত্র ছিল, যেখান মাধ্যমে সুতা কাটানো হতো, অর্থাৎ সুতা কাটার হস্তচালিত যন্ত্রকে কী বলা হচ্ছে? চরকা বলা হচ্ছে। সেরকম আরেকটা শব্দ হচ্ছে টেকু। এই টেকুও কিন্তু চরকা আর টেকু প্রায় একই জিনিস। তারপর গুটি হচ্ছে কি? রেশম পোকার কুশ। আমরা জানি রেশম পোকারা যে কী করে কুশ তৈরি করে বা যে বাসা তৈরি করে, সেখান থেকে কিন্তু এই রেশম পোকা থেকে কিন্তু আমরা একটা কাপড় পেয়ে থাকি, সেটাকে আমরা রেশমি কাপড় বা রেশমি সুতা বলা হয়ে থাকি। এই রেশমি পোকার কুশকে কী বলা হয়? এই রেশমি পোকার কুশ, যেখান থেকে রেশমি কাপড় বা রেশমি সুতা পাওয়া যায়, সেটাকে গুটি বলা হয়। তারপর আরেকটা শব্দ হচ্ছে নুন। নুন এটা কিন্তু খুব সুন্দর করে মনে রাখবা, ওখান থেকে কিন্তু ন্যূনতম। নুন অর্থ হচ্ছে কম বা অল্প। শব্দটা ন্যূনতম নয়, এটা হচ্ছে ন্যূনতম। ন দীর্ঘ উকার জফলা দন্ত ন তম, ন্যূনতম, অর্থাৎ খুবই অল্প বা কম। প্রাণেল। প্রাণেল এটি হচ্ছে পশমি নরম কাপড় বিশেষ। পশমি অর্থাৎ পশম, বিভিন্ন বেড়ার পশম বা এরকম যাদের থেকে বা প্রাণীর পশম থেকে যে কাপড়গুলো বানানো হয় সেটাকে পশম প্রাণেল বলা হয়, অর্থাৎ পশমি নরম কাপড়কে কী বলা হয়? প্রাণেল বলা হয়। খাঙ্গাল। খাঙ্গাল অর্থ হচ্ছে দরিদ্র। খাঙ্গাল অর্থ হচ্ছে লুলুপ, লুবি, চাহিদা সম্পন্ন, তবে এখানে দরিদ্র অর্থে কি ব্যবহৃত হয়েছে খাঙ্গাল শব্দটি? এটাও তাপ না, এর শব্দটা হচ্ছে তাজ। তাজ অর্থ হচ্ছে টুপি বা মুকুট। রাজা বাচ্চারা যে টুপি বা মুকুট পরে তাকে কী বলা হয়? তাজ বলা হয়। টেকু। টেকু এখানে টেকুর অর্থ দুটো অর্থ, একটা হচ্ছে যার মাথা চুল নয়, আমরা যেটা চিনি, আর তবে টেকু অর্থ এখানে ব্যবহৃত হয়েছে হচ্ছে চরকা হিসেবে, অর্থাৎ সুতো বাঁধার একটা হস্তচালিত যন্ত্র হিসেবে টেকু শব্দটি এই সাসার দুঃখ প্রবন্ধে ব্যবহৃত হয়েছে। তারপর আরেকটা শব্দ হচ্ছে স্কন্দ। স্কন্দ অর্থ হচ্ছে কাঁধ। স্কন্দ শব্দের অর্থ কি? স্কন্দ শব্দের অর্থ হচ্ছে কাঁধ। স্কন্দ শব্দের অর্থ কি? স্কন্দ শব্দের অর্থ হচ্ছে কাঁধ। তারপর শব্দ হচ্ছে বারানি। বারানি অর্থ হচ্ছে ধান বানার বিশেষ মঞ্চ, অর্থাৎ যেখানে ধান বানা হয় বা ধান গাছ থেকে ধান পৃথক করা হয় বা
ধান থেকে চালে করা হয় বা কুসা চড়ানো হয় তাকে কী বলা হয়? বারানো, বা সেই মঞ্চকে বারানি বলা হয়। তবে বারানি বলতে যারা ধান বানায় তাদেরকেও কিন্তু বারানি বলা যায়। বুড়ি বুড়ি অর্থ হচ্ছে প্রচুর। বুড়ি বুড়ি শব্দের অর্থ কী? বুড়ি বুড়ি শব্দের অর্থ হচ্ছে প্রচুর। বন্যী অর্থ হচ্ছে আগুন, বন্যী শব্দের হচ্ছে আগুন। শিবিকা অর্থ হচ্ছে পালকি। এখানে শব্দটা ব্যবহার করা হয়েছে শিবিকা বা হাগন, অর্থাৎ যারা পালকি বহন করে তাদেরকে শিবিকা বা হাগন বলা হয়েছে। কার্পাস হচ্ছে সুতা তৈরির গাছ, অর্থাৎ তুলার মতো কার্পাস গাছও একটি সুতা তৈরির গাছ। ক্লেশ অর্থ যন্ত্রণা। ললনাত্ম কি? নারী। ললনাত্ম নারী, ললনাত্ম নারী। আচ্ছা, এগুলো ছিল যেগুলো যে কঠিন শব্দ তোমাদের শব্দার্থ এবং টিকার মধ্যে যেগুলো দেয়নি সেগুলো আমি ব্যাখ্যা করার চেষ্টা করলাম। এখন হচ্ছে যে শব্দগুলো তোমাদের পাঠ্য বইয়ে দেওয়া আছে শব্দার্থ টিকা বলে, সেই শব্দগুলো ব্যাখ্যা করার চেষ্টা করবো। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন পরীক্ষার মধ্যে তোমাদের বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পরীক্ষার মধ্যে এই শব্দগুলো আসতে পারে। এর মধ্যে প্রথম শব্দ হচ্ছে ছেইলা। এটা হচ্ছে একটা আঞ্চলিক রূপ। ছেইলা অর্থ হচ্ছে ছেলে বা সন্তান সন্ততি অর্থে এই ছেলা শব্দটি ব্যবহৃত হয়। তারপর হচ্ছে পয়সা। পয়সা আমি আগেই ব্যাখ্যা করেছি, সেটা হচ্ছে স্ত্রীলোকের মণিবন্ধনের প্রাচীন অলঙ্কার। সেটা এক ধরনের চুড়ি টাইপ, হাতের কবজির মধ্যে পড়ানো হয়, সেটা হচ্ছে এক ধরনের চুড়ি টাইপ। দানা অর্থ হচ্ছে খাদ্য অর্থে দানা ব্যবহৃত হয়েছে চাষার দুঃখ প্রবন্ধে। দানা বলতে আমরা কি বুঝি? যেমন চুলা, মটর, কলাই এইসব শস্যকে কিন্তু কি বলা হয়? দানা বলা হয়। খলাই বলতে কি? খলাই বলতে হচ্ছে বিভিন্ন মোটর, শিম রিলেটেড যতগুলো কি আছে জিনিস আছে সেগুলোকে কি বলা হয়? কলাই বলা হয়। আমরা যেমন আমরা মাস কলাই বলতে একটা জিনিস চিনি, পেঁয়াজু তিয়াজু বানানোর জন্য কিন্তু এই কলাই শব্দটা ব্যবহার করা হয়। তারপর শব্দ হচ্ছে অব্রবেদী। অব্র অর্থ হচ্ছে আকাশ, অব্র অর্থ হচ্ছে আকাশ, বেদী অর্থ হচ্ছে যা বেদ করে বা কি করে মানে চিড়ে ফেলে সেরকম আর কি। এখানে অব্রবেদী দালান বলতে আকাশচুম্বী বা উচ্চ উচ্চ দালান বা অট্টালিকা দালানকে বোঝানো হয়েছে। ট্রামওয়ে অর্থ হচ্ছে ট্রাম চলাচলের রাস্তা। ট্রাম চলাচলের রাস্তাকে ট্রামওয়ে বলা হয়। ট্রামও ট্রেনের মতো একটি গাড়ি বা যানবাহন, ট্রেনের মতো একটি গাড়ি বা যানবাহন। আমরা জানি আমাদের যে জীবনানন্দ দাশ আছে, জীবনানন্দ দাশ কিন্তু এই ট্রাম দুর্ঘটনায় মৃত্যু হয়েছেন। তাহলে ট্রাম কি? ট্রাম হচ্ছে ট্রাম চলাচলের রাস্তা। ট্রামওয়ে রেলওয়ের মতো রাস্তা দিয়ে ট্রাম চলে, তবে তা অধিকতর হালকা। বাস চলাচলের রাস্তার ভিতরেও ট্রামওয়ে থাকতে পারে। আচ্ছা, বায়োস্কোপ যেটা ব্যাখ্যা করলাম এটা হচ্ছে এক ধরনের ভিডিও বা চলচ্চিত্র প্রজেক্টর হচ্ছে বায়োস্কোপ। শাসাই সমাজের মেরুদণ্ড, আমরা এরকম দুটো বাক্য শুনতে পাই। একটা হচ্ছে শিক্ষায় জাতির মেরুদণ্ড, আর হচ্ছে শাসাই সমাজের মেরুদণ্ড। অর্থাৎ যে জাতি যত শিক্ষিত সেই জাতি কিন্তু তত উন্নত। অর্থাৎ মেরুদণ্ড হিসেবে কি করে শিক্ষা, সেরকম শাসা হচ্ছে সমাজের, অর্থাৎ একটা সমাজের আর্থিক অবস্থার উন্নতির জন্য কিন্তু এই শাসাই কাজ করে, সেজন্য বলা হচ্ছে শাসাই সমাজের মেরুদণ্ড। এখানে আরও কী কী ব্যাখ্যা দেওয়া আছে? বাংলা কৃষি প্রধান দেশ, অবশ্যই বাংলা হচ্ছে কৃষি প্রধান দেশ। সুপ্রাচীন কাল থেকে অন্যান্য কুটির শিল্পের মতো সামান্য বৃত্তি থাকলেও কৃষি এদেশের মানুষের জীবনযাপনের প্রধান বৃত্তি। বৃত্তি অর্থ হচ্ছে পেশা। বৃত্তি অর্থ কি? বৃত্তি অর্থ হচ্ছে পেশা, অর্থাৎ বাংলার মানুষের প্রধান বৃত্তি হচ্ছে পেশা, যদিও সামান্য অন্যান্য কিছু আছে পেশা থাকতে পারে। এমনকি বিশ্বতকে পৃথিবীর বেশ কিছু দেশ যখন শিল্পে অসাধারণ সমৃদ্ধি লাভ করেছে, আমাদের দেশ তখনও কৃষি বিকাশকে সবচেয়ে প্রাধান্য দিয়েছে। সুতরাং কৃষি ও এদেশের মেরুদণ্ড এ বিষয়ে সন্দেহের অবকাশ নেই। অর্থাৎ শাসাই যে সমাজের মেরুদণ্ড সেটা কিন্তু এখানে ব্যাখ্যা করেছেন, বিশেষ করে আমাদের ভারতের সমাজের জন্য বা উপমহাদেশের জন্য শাসাই যে সমাজের মেরুদণ্ড এটি এখানে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। তারপরে শব্দ হচ্ছে পাশাই জুটে না তেনা। পাশা অর্থ তো তোমরা জানো, পাশাই জুটে না তেনা। তেনা অর্থ হচ্ছে কাপড়। এখানে অর্থাৎ লজ্জা নিবারণের জন্য কাপড় থাকে না, এটি ব্যাখ্যা করতে পাশাই জুটে না তেনা এই প্রবাদটি ব্যাখ্যা করা হয়েছে। পাট উৎপাদনকারী কৃষকের চরম দারিদ্র্যের পরিচয় দিতে গিয়ে বেগম রোকেয়া সাখাত হোসেন প্রবাদটি ব্যবহার করেছেন। আচ্ছা, চটকল প্রতিষ্ঠার পর থেকে, চটকল অর্থ হচ্ছে পাটকল, চটকল প্রতিষ্ঠার পর থেকে পাটের চাহিদাও কদর বেড়ে যায়। এক্স্যাক্টলি, পাটকল পরিশ্রমিকগণ পর্যাপ্ত মাসোহারা পেয়ে, মাসোহারা অর্থ হচ্ছে মাসিক বেতন, পর্যাপ্ত মাসোহারা পেয়ে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে থাকেন। কিন্তু যারা পাট উৎপাদন করতেন সেই কৃষকদের অবস্থা ছিল মানবেতর। দারিদ্র্যের সঙ্গে জুঝতে অর্থ হচ্ছে যুদ্ধ করতে করতে, দারিদ্র্যের সঙ্গে জুঝতে তাদের জীবন শেষ হতো। প্রবাদটির ভিত্তিতে কৃষকদের সেই করুণ অবস্থার পরিচয় পাওয়া যাচ্ছে। অর্থাৎ এখানে একটা খনার বচন বা প্রবাদ বলেন, পাশায় জুটে না তেনা বলে, সেরকম একটা লম্বা একটা 4 লাইনের প্রবাদ ব্যাখ্যা করেন। এর মাধ্যমে কিন্তু তিনি কৃষকদের শোচনীয় অবস্থাটা ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। যদিও কৃষকরা কি করে, বিভিন্ন পাট উৎপাদন করে, ধান উৎপাদন করে, কিন্তু তাদের সাধ্য মতো কি পায় না, অন্ন বস্ত্র পায় না। বরঞ্চ যারা ওই কলকারখানায় কাজ করে তারা কিন্তু আরামায়েশে বা নবাবে চাল চালে, কিন্তু যারা মাঠে পর্যায়ে গিয়ে কাজ করে তারা কিন্তু খাদ্য অন্ন বস্ত্র কিছু পায় না। এটি কি করেছেন, ব্যাখ্যা করেছেন। অর্থাৎ ব্রিটিশ শাসন ব্যবস্থা এবং জমাদারি প্রথা বা পুঁজিবাদী প্রথার একটা বিরূপ ব্যাখ্যা এখানে দিয়েছেন।
তারপর শব্দ হচ্ছে কৌপিন। কৌপিন অর্থ হচ্ছে ল্যাঙ্গট বা শিরবসন। বসন অর্থ আমরা জানি কাপড়, শিরবসন অর্থ শেষ বসন, অর্থাৎ লজ্জা নিবারণের জন্য পরিধেয় সামান্য বস্ত্রকে কি বলা হয়? কৌপিন বলা হয়। শব্দটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা কি? কৌপিন অর্থ হচ্ছে লজ্জা নিবারণের জন্য পরিধেয় সামান্য বস্ত্র। মোহিত অর্থ পৃথিবীতে। টেকু শব্দের অর্থ হচ্ছে সুতা পাকাবার যন্ত্র। এরকম আমরা আরেকটা শব্দ পাই টেকুর, সেটা হচ্ছে চরকা। টেকু আর চরকা প্রায় একই জিনিস। একটা হচ্ছে চরকা দিয়ে কাটা হয় আর টেকু দিয়ে পাকা হয়। এন্ডি অর্থ হচ্ছে মোটা রেশমি কাপড়, অর্থাৎ রেশমের কাপড় দিয়ে যে রেশমি সুতা দিয়ে যে কাপড় বানা হয় তাকে এন্ডি কাপড় বলা হয়। এন্ডি অর্থ কি? রেশমি কাপড়, মোটা রেশমি কাপড়। এটি খুবই গুরুত্বপূর্ণ। তারপর আরেকটা শব্দ হচ্ছে বেলোয়ারের চুড়ি। বেলোয়ার অর্থ হচ্ছে বেলোয়ারের একটা স্থানের চুড়ি, যেগুলো কিন্তু খুবই উৎকৃষ্ট হয় এবং স্বচ্ছ কাজ দিয়ে এগুলো তৈরি করা হয়। তাহলে বেলোয়ারের চুড়ি কি? উৎকৃষ্ট স্বচ্ছ কাজে প্রস্তুত চুড়ি। আশা করি তোমরা এই শব্দগুলো খুবই সুন্দর করে ব্যাখ্যা করতে বুঝতে পেরেছো এবং তোমরা বারবার পড়ার চেষ্টা করবে। জাযাকুমুল্লাহ ফর ওয়াচিং।